ওকে, সো আমরা আস্তে আস্তে শুরু করি আমাদের যে ম্যাটেরিয়ালস এর যে কোশ্চেনস গুলি। মেকানিক্স নিয়ে তো আর কারো কোনো ফার্দার কোশ্চেন নেই আছে? Okay, so ওকে, সো ম্যাটেরিয়ালস এর তো মনে হয় আমরা কত কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত পড়ছিলাম নাকি আগে তোমাদের কাছেই তো নাকি? ওকে, কোশ্চেন নাম্বার 1 থেকে 6 এ কি কারো কোনো প্রবলেম আছে ম্যাটেরিয়ালস এর 2A? যে 2A আমাদের এখান থেকে শুরু। সো 2A এর কোশ্চেন নাম্বার 1 2 3 4 5 6 এগুলোতে কারো কোনো প্রবলেম আছে? সলভ করা হয়েছে কতটুকু আনিসা? 25 ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 1 থেকে 6 এর কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা 6 এ আছে। ওকে ওকে, লেটস সি 6 এর সি তে। 6 এর সি তে কি প্রবলেম? 6 এর সি তে কোশ্চেনে বলছে যে as the balloon rises the density of the surrounding air কি হচ্ছে? কমে যাচ্ছে। তো সারাউন্ডিং এয়ারের ডেনসিটি যদি কমে যায় তো তাহলে কি হচ্ছে দেখো, যে ডেনসিটি অফ দ্য ফ্লুইড, যে আমরা কি এই যে এই হট এয়ার বেলুনটা কি করতেছে, এয়ারটাকে ডিসপ্লেস করতেছে না? সো যেই এয়ারকে ডিসপ্লেস করবে, ওকে, সারাউন্ডিং এর যে এয়ারটা আছে তাকেই তো ডিসপ্লেস করতেছিল। সো এয়ারের ডেনসিটি যদি কমে যায়, যে ডেনসিটি অফ দ্য ফ্লুইড দ্যাট ইজ বিং ডিসপ্লেসড, ওইটা যদি কমে যায় তো দেখো আপ থ্রাস্ট ইজ ইকুয়াল টু হোয়াট? Density of the fluid multiplied by volume of the fluid that is being displaced into G. তো এখন ডেনসিটি অফ দ্য ফ্লুইড যদি কমে যায় তো তখন কি হবে? আপ থ্রাস্টের ভ্যালুটা কমে যাবে না? হ্যাঁ। তো আপ থ্রাস্টের ভ্যালুটা যদি কমে যায় সো তাহলে আগে যে সে উপরে উঠতেছিল কেন? বিকজ দেয়ার ওয়াজ আ রেজাল্টেন্ট আপওয়ার্ড ফোর্স। তো এখন যখন নাকি যত উপরে যাচ্ছে তত কি হচ্ছে? আপ থ্রাস্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে বিকজ অফ দ্য ডিক্রিজ ইন ডেনসিটি অফ দ্য সারাউন্ডিং এয়ার। সো এর জন্য কি হয়ে যাবে? নেট আপওয়ার্ড ফোর্সটা কি হয়ে যাবে? রিডিউস হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, কারো কি আর কোশ্চেন নাম্বার 1 থেকে 6 এর কোনটাই প্রবলেম আছে? থাকলে বলতে পারো, দেন ওগুলো নিয়ে ডিসকাশন শেষ করার পরে পরেরগুলোতে যাব। ওকে, কোশ্চেন নাম্বার 7 এ কারো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 7 তো দুনিয়ার সোজা। এখানে জাস্ট এয়ার গুলাকে ল্যামিনার ফ্লো কোন জায়গায়, টার্বুলেন্ট ফ্লো কোন জায়গায়, ওই জিনিসটা দেখাবো। যে ফার্স্টে উপর দিয়ে যাইতে সময় ল্যামিনার ফ্লো, বাট ব্যাক অফ দ্য উইং, যে পিছের সাইডে, ওই জায়গায় কি হবে? টার্বুলেন্ট ফ্লো হবে। আমরা যদি মার্কসিংটা দেখি, মার্কসিং একটু সিরিয়ালটা নাই। 1 2 3 4 এটা ছিল 6 নাম্বার, তাই না? এখানে এই যে 7 নাম্বার, যে বিফোর এ ওখানে ল্যামিনার ফ্লো, এরপরে আফটার এ যে ওই এটার উপর দিয়ে চলে যাওয়ার পরে, আচ্ছা সিরিয়াল ঠিক করে আপলোড করছে, ঠিক আছে, তো তাহলে ওইটা ওপেন করবো না, সমস্যা নেই। তো তাহলে এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ তো কারো কোনো প্রবলেম নাই আছে? কোশ্চেন নাম্বার 8, শৈলী কতগুলো করা হয়েছে তোমার বুকলে? আমি 24 পর্যন্ত পড়ছিলাম। ওকে, সো তাহলে 8 নম্বরে কারো কোনো প্রবলেম নাই নাকি? না। ওকে, কোশ্চেন নাম্বার 9, এর 9 এর বিটা আমি শিওর না ওটা ঠিক আছে। এটা আমি যেটা করছি যে আমি পার্টিকেলটাকে ডায়াগোনালি লিখছি। কি ডায়াগোনালি হবে নাকি ডিরেক্ট নিচে হবে? এই যে এরকম ভাবে পড়বে,
এমন ভাবে পড়বে, বুঝছো? আর ভাইয়া বিটা কি আমরা পার্টিকেলটা এঁকে তারপর টার্বুলেন্ট ফ্লোটা দেখাবো? হ্যাঁ, যে কমপ্লিট দ্য ডায়াগ্রাম বিলো টু শো দ্য ওয়াটার মুভিং উইথ টার্বুলেন্ট ফ্লো। না, এখানে জাস্ট আমাদের টার্বুলেন্ট ফ্লোটা শুধু দেখাবো, যে এখানে ওয়াটারটা তো উপরের ডায়াগ্রামে ল্যামিনার দেখানো, তো টার্বুলেন্ট ফ্লো হলে ব্যাপারটা কেমন হবে ওইটা শো করতে বলছে শুধু। আচ্ছা ভাইয়া। তো কোশ্চেন নাম্বার 9 এ আর কারো কোনো প্রবলেম আছে? রাফিন? না, নাই। কোশ্চেন নাম্বার 10, কাবিও কয়টা করা হয়েছে তোমার? ভাইয়া 15। এত কম কেন? কোশ্চেন নাম্বার 11, নাম্বার সি। কত বলছো বলছি না রাফিন? সি। সি, 11 এর সি। ওকে, 11 এর সি তে কি বলছে দেখি। The student thinks that the value আচ্ছা ভাইয়া, বলো। যে 11 এর বি তে যে ল্যামিনার ফ্লোতে ডায়াগ্রামও ড্র করতে হচ্ছে, বুঝছো? তো এখানে কি আমরা যে নিউটনিয়ান ফ্লুইডের মতো ড্র করব নাকি একদম লিটারালি প্যারালালটা ড্র? প্যারালাল একদম। বাট এখানে এই যে সারফেস আছে না, তো এটা কিন্তু ফ্রিকশনের ওইটা। তো এখানে জাস্ট এটা জায়গাটা দেখাইছে যে এই জায়গাটায় তুমি ল্যামিনার টার্বুলেন্টটা দেখাবা, বুঝছো? এটা জাস্ট জায়গা দিছো, এরকম পাইপ আঁকে নেই। আচ্ছা, ভার্টিক্যাল টিউব বলছে, তো তাহলে এরকম টিউব যদি বলে থাকে তো তাহলে এরকম করতে পারো, পাইপের ভিতর দিয়ে যেরকম সেন্টারে সবচেয়ে বেশি ওরকম দিতে পারো, সমস্যা নেই। একই যে এখানে এটাও ল্যামিনার ওইটাও ল্যামিনার, জাস্ট এখানের মধ্যে কি হচ্ছে তোমার ডিউ টু ফ্রিকশন এক একটা লেয়ারের ভেলোসিটি এক এক রকম আর কি, ঠিক আছে? কিন্তু অ্যাব্রাপ্টলি তো আর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তো এটা ল্যামিনার ফ্লোই থাকে। ওকে, আচ্ছা, তো সি নাম্বারে কি বলতেছিল দেখি। The student thinks that the value measured for 61.5 degrees Celsius is the most likely point to be incorrect based on the technique described at the start of the question. Explain why this should be so. The question start কি বলছে আমরা একটু দেখি। A student carries out an experiment in which a uniform column of liquid glycerol flows through a narrow glass tube. আচ্ছা, একটা চিকন একটা গ্লাস টিউব দিয়ে কি করবে, একটা গ্লাইসেরল ঢেলে রাখছে, তো এখন ওইটার ভিতর দিয়ে কোনো অবজেক্ট ড্রপ করতে পারে অর সামথিং। দেখি, the time taken for the top of the glycerol column to fall a known distance between two markers is measured using a stopwatch. তো তার মানে ওই কলাম অফ গ্লাইসেরল ওইটা একটা সার্টেন ডিসটেন্স নিচে নামতে কতটুকু সময় লাগে ওইটা কি করা হয়েছে, দুইটা ওরকম মার্কার দেওয়া ছিল, যে মনে করে এই লম্বা টিউব, এখানে একটা মার্কার, এখানে একটা মার্কার, তো এই গ্লাইসেরলের এই কলামটা এইখান থেকে নিচে পর্যন্ত নামতে কতটুকু সময় লাগতেছে এটা কি করা হয়েছে, স্টপওয়াচ দিয়ে মেজার করা হয়েছে। ভালো কথা। The experiment is repeated at different temperatures, so the student recorded the following results. So 26.5 degree Celsius এর জন্য এতটুকু সময় লাগছে, এটার জন্য এতটুকু সময় লাগছে, এটার জন্য এতটুকু সময় লাগছে, এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দিয়ে দিছে। এখন 0.5 সেকেন্ড, এই টাইমটা কি খুবই কম না? আমাদের এই জিনিসটা ইউনিট 3 তে আরো বড় ভাবে পাবা, যে আমাদের নরমালি রিঅ্যাকশন টাইমটা কত বলতো? হিউম্যান রিঅ্যাকশন টাইম অন এভারেজ কত? প্লাস মাইনাস 0.2 সেকেন্ড। তো তাহলে আমাদের স্টপওয়াচ অন করতে সময় একবার রিঅ্যাকশন টাইমের ব্যাপার আসে, স্টপওয়াচ অফ করতে সময় আবার রিঅ্যাকশন টাইমের ব্যাপারটা আসে, আর আমার টাইম রেকর্ডেড ভ্যালুটা কত? 0.5। তো তার মানে কি এই টাইমটা মোস্ট লাইকলি কি হইতে পারে, অনেক বড় একটা আনসার্টেনিটি ওয়ালা ভ্যালু হইতে পারে। কেন? বিকজ আমাদের স্টপওয়াচ অন অফ করতে করতে কত চলে আসে, 0.4 সেকেন্ডের একটা আনসার্টেনিটি চলে আসে। তো তার মানে কি এই ভ্যালুটা মোস্ট লাইকলি আমাদের ইনঅ্যাকুরেট হইতে পারে। তো এটা নিয়ে অ্যানসারে কি বলছে আমরা যদি দেখি, রিঅ্যাকশন টাইম নিয়ে কিছু বলছে নাকি?
কোনটা ফ্রেমের পয়েন্ট এই যে the time is the shortest and proportionately most affected by the reaction time বুঝতে পারছো রাফিন যে এটা সবচেয়ে শর্ট অ্যামাউন্ট অফ টাইম যে বাকি যতগুলো টাইম লাগছে এটাকে সবচেয়ে কম টাইম লাগছে না টেম্পারেচার বেশি দেখে সময় লাগছে কম বিকজ ফাস্টেস্ট ভেলোসিটিতে মুভ করতেছে তো তাহলে প্রপোর্শনেটলি যে সিন্স দ্য রিঅ্যাকশন টাইম ইজ ফিক্সড তো তার মানে কি এখানের মধ্যে রিঅ্যাকশন টাইমের ইফেক্টটা অনেক বড় ভাবে এটার উপরে পড়তে পারে বুঝতে পারছো হ্যাঁ বুঝছি ওকে কত নম্বর কোশ্চেন গেল 11 কোশ্চেন নাম্বার 12 এ কারো কোনো প্রবলেম আছে আচ্ছা এটা দুনিয়া সোজা যে তেল ঢালতেছে তো গরম হইলে পরে তখন কি হবে ভিসকসিটি কমে যাবে তো তাড়াতাড়ি ফ্লো করবে এই যে এটা মনে আছে যে আমরা ম্যাগনাস ফোর্স নিয়ে কথা বলছিলাম তো এই জিনিসটা কিন্তু ম্যাগনাস ফোর্সে যে কাজ করতেছে এমন ব্যাপারটা আসবে না কিন্তু এখানে ক্যালকুলেশনে ওই ব্যাপারটা যে এক্সট্রা যে একটা ডাউনওয়ার্ড ফোর্স পাচ্ছে হোয়াট ইজ দ্য রিজন বিকজ অফ দ্য ম্যাগনাস ফোর্স আর কি তো এখন এখানে কোশ্চেন নাম্বার 13 এর কি ক্যালকুলেশনে কেউ প্রবলেম ফেস করছো ওকে কোশ্চেন নাম্বার 13 এর ক্যালকুলেশনে না মানে সিলেক্ট করতে আমি তো কনফিউজ মানে আমি সিনারিওটা না ইমাজিন করতে পারছি না বলছি না আই থিংক সি এই যে এখানের মধ্যে দেখো তুমি ফার্স্টে এইখানে যে ক্যালকুলেটটা করছিলে এখানে কি ক্যালকুলেট করছিলে বলো তো যে শো দ্যাট দ্য বল ফলস দ্য ভার্টিক্যাল ডিসটেন্স অফ এত as it travels the length of the table মানে এই পুরো লেন্থ অফ দা টেবল এই মাঝে হলো একটা নেট লাগানো তো তাহলে তোমার কি করা লাগবে তোমার তো এট লিস্ট টেবিলের ওই পাশে পাঠানোর জন্য কি করা লাগবে নেটের উপর দিয়ে মারতে হবে না তো তাহলে তুমি নেটের উপর দিয়ে মারলা তুমি যেই হাইট থেকে মারছো এখান থেকে সরি তুমি যেই হাইট থেকে মারছো এখন দেখো এইটা হলো তোমার হাইট হাইটটা একটা ফিক্সড একটা লাইনে এঁকে দেই ফার্স্ট তুমি মনে করো একদম নেট যে লেভেলে আছে এখান থেকে তুমি টেনিস বলটা মারলা দেন কি হবে এটার উপর দিয়ে যে দেন এরকম ডিপ করে কি করবে নিচে পড়তে নিবে না কতটুকু হাইট নিচে পড়বে বের করছো 4 সেন্টিমিটার নাকি অ্যাবাউট 4 সেন্টিমিটার কত এটা পরে দেখবো অ্যাবাউট 4 সেন্টিমিটার কিন্তু তোমার নেটের হাইটটা কত নেট হলো 15 সেন্টিমিটার উঁচা তো তার মানে কি নেট হলো 15 সেন্টিমিটার হাই এন্ড তুমি যদি মিড টেবিলে 15 সেন্টিমিটারের উপরে যে দিয়ে যদি বলটাকে না মারো তো তাহলে কি বলটা ওই পাশে যাইতে পারবে নাকি নেটে হিট করবে কি বলছে বুঝছো যে তুমি যদি 15 সেন্টিমিটারের নিচের হাইট দিয়ে মারো তো তখন কি নেটে আটকায় যাবে না বলটা বুঝতে পারতেছো কি বলতেছে আনিসা তো তাহলে তুমি যদি 15 সেন্টিমিটারের নিচে দিয়ে মারো তো তাহলে পরে তো হবে না ওই পাশে যাবে না টেবিলের তো তার মানে কি করা লাগবে তোমার নেটের উপর দিয়ে মারতে হবে তো তোমার দুইটা কাজ খেয়াল করো আনিসা দুইটা কাজ কি একটা হলো নেটের উপর দিয়ে মারতে হবে আর নেটের উপর দিয়ে জাস্ট গেলেই হবে না টেবিলের অপোজিট সাইডে যে কি করা লাগবে টেবিলের অপোজিট সাইডে যে তোমার ড্রপ করতে পারতে হবে তোমার টেবিলের অপোজিট সাইডে যে যদি ড্রপ না করে তো তখন কি হবে আউট বুঝতে পারছো এই যে এটা এখানে যেটা আঁকলাম এটা কি হয়েছে নেটের উপর দিয়ে গেছে ভালো কথা কিন্তু এটা কি টেবিলের অপোজিট এন্ডে কি ড্রপ খাইছে সো তাহলে টেবিলের অপোজিট এন্ডে যদি ড্রপ না খায় তো তাহলে বলটা কি হয়ে যাবে আউট হয়ে যাবে সো তাহলে হাউ ইজ ইট পসিবল যে শুধু ওয়েটের জন্য ঠিক আছে only because of the weight তুমি এখন এখানের মধ্যে কি ধরছিলা C1 এ তুমি ক্যালকুলেশনে কি ধরছিলা বলো তো the only downward force that was acting on the ball was its what weight তো ওয়েটের জন্য সে কতটুকু হাইট ডিপ করে
ডিপ মানে কি নিচে নামা আর কি, বুঝছো? তো সে ওয়েটের জন্য কতটুকু হাইট নিচে নামলো, 4 সেন্টিমিটার, বাট ইজ ইট এনাফ? আর লিস্ট কি করা লাগবে, 15 সেন্টিমিটার ডিপ করা লাগবে না, তাহলে যেন সে টেবিলের অপোজিট এন্ডে যে ড্রপ খাইতে পারে। তো তাহলে এই জিনিসটা আমরা অ্যাকমপ্লিশ করব কিভাবে? ওয়েট যদি একা এনাফ না হয়, নাও হাউ টু মেক দ্য বল গো ওভার দ্য নেট বাট ড্রপ অন দ্য আদার সাইড অফ দ্য টেবল। সো এটার জন্য আমাদের কি করা লাগবে, বলটাকে একটা স্পিন দিতে হবে। ওকে, সো বলটাকে যদি একটা স্পিন দেই, তখন এই যে ম্যাগনাস ফোর্সের জন্য এই যে ডিরেকশন অফ স্পিন এন্ড ডিরেকশন অফ এয়ার ফ্লো, এটার জন্য কি পাবে, এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স পাবে না? সো ওয়েট তো আছেই, আর এই ম্যাগনাস ফোর্সের জন্য ডিউ টু দ্য স্পিন এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স পাচ্ছে। সো তখন কি হয়ে যাবে, তখন ইফ দ্য স্পিন অ্যামাউন্ট ইজ কারেক্ট, তো তখন কি করতে পারবে, দ্য বল উইল বি এবল টু গো ওভার দ্য নেট বাট উইল বি এবল টু ড্রপ অন দ্য আদার সাইড অফ দ্য টেবল, যে আউট হবে না আর কি। ব্যাপারটা বুঝতে পারছো এখন? সিনারিও কেমন? তাহলে এই জিনিসটা আর কি, যে এক্সপ্লেইন হাউ দ্য স্পিন হেল্পস দ্য বল হিট দ্য টেবল অন দ্য আদার সাইড অফ দ্য নেট। সো স্পিন থাকলে পরে একটা এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স পাবে, এন্ড দ্যাট ডাউনওয়ার্ড ফোর্স along with the weight, যে ওয়েট তো আছেই, স্পিনের জন্য এক্সট্রা যে ডাউনওয়ার্ড ফোর্সটা পাচ্ছে, that will help the ball to dip more and eventually hit the table, যে নেটে উপর দিয়ে যে টেবিলের অপোজিট এন্ডে ড্রপ খেয়ে দেন ইভেন্চুয়ালি কি করবে, প্লেয়ারের কাছে যাবে, তাহলে আউট হবে না। ওকে, টাইমের জিনিসটা কি হবে, যে টাইমটা কি দুইটা বলের জন্য সেম থাকবে? টাইমটা এখানের মধ্যে, এটা তো আমাদের হরাইজন্টাল ডিসটেন্স কাভার্ডে, তো হরাইজন্টাল ভেলোসিটি তো সে কোনো ইফেক্ট আনতেছে না, ইফেক্টটা কোথায়, শুধু ভার্টিক্যাল ডিরেকশনে। সো তাহলে এখানে কোনো সমস্যা নেই, বুঝছো? টাইমটা আমরা হরাইজন্টাল ডিসটেন্সটা নিয়ে করছিলাম না, যে টেবিলের লেন্থ হলো 2.7 মিটার এন্ড হরাইজন্টাল ভেলোসিটি হলো এত, তো তাহলে ওইভাবে করে বের করছিলাম। এই যে স্পিনের কাজটা কি, এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স পাবে, সো গ্রেটার ডাউনওয়ার্ড অ্যাসেলারেশন, তো গ্রেটার ডিসটেন্স ফলেন অর ড্রপস ফার্দার ইন দ্যাট অ্যামাউন্ট অফ টাইম। অর কি করা লাগবে, the ball needs to actually dip কতটুকু, 15 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার ড্রপ তো কি ছিল না, এনাফ ছিল না। বুঝতে পারছো ব্যাপারগুলো? কোশ্চেন নাম্বার 13 ছিল এইটা। কোশ্চেন নাম্বার 13 এ কি কারো কোনো প্রবলেম আছে? আর ওকে, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এ কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাম্বার 15। ভাইয়া 15 এর সিটা একটু বুঝাই দাও তো। ওকে, 15 এর সি। আচ্ছা, এইখানের মধ্যে দেখো, তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, কোন দুইটা জিনিস দেখো, এই কোশ্চেনটা ক্লাসে যখন জিজ্ঞাসা করছিলাম খেয়াল করে, এমন একটা ব্যাপার ছিল, তোমার একটা স্ফিয়ার, তার যদি রেডিয়াস বড় হয়ে যায়, তো তখন তার উপরে কি ড্র্যাগ ফোর্স বেশি কাজ করে নাকি কম কাজ করে? রেডিয়াস যদি বেড়ে যায়, আমরা ড্র্যাগ ফোর্সের বেশি। ফর্মুলা কি জানি? এক্স্যাক্টলি, বেশি, 6 পাই আর এটা ভি। সো তাহলে রেডিয়াস যদি বাড়ে, তো তাহলে ড্র্যাগ ফোর্স কি করবে, বাড়বে নাকি? তো তাহলে ফার্স্টে একটা ব্যাপার মাথায় আসতে পারে, আচ্ছা এই সয়েল পার্টিকেলের সাইজ যত বাড়তেছে তত কি হবে, তাদের উপরে বেশি ড্র্যাগ ফোর্স কাজ করবে, তো তার মানে তারা আস্তে আস্তে পড়বে। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা কি, ড্র্যাগ বাড়লো ভালো কথা, বাট হোয়াট অ্যাবাউট দ্য ওয়েট? সাইজ যদি বড় হয়, তো তাহলে কি ভলিউম বেড়ে গেল না? শৈলী, যদি রেডিয়াস বাড়ে, তো তাহলে কি ভলিউম বেড়ে যাবে। সো আমরা নরমালি ওয়েট ইজ ইকুয়াল টু হোয়াট, এমজি, और ম্যাথস কে কি লেখা যায়, ডেনসিটি ইনটু ভলিউম ইনটু জি। এখন ডেনসিটি তো ফিক্স, এই যে সেম ডেনসিটি। এখন ভলিউমের ব্যাপারটা কি, স্ফিয়ার, একটা স্ফিয়ারের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব ইনটু জি। এখন দেখো ডেনসিটি কনস্ট্যান্ট, 4/3 পাই, এগুলো পিওর নাম্বার, জি ফিক্স। এখন রেডিয়াসের সাথে ওয়েটের রিলেশনশিপটা দেখো তো কেমন।
আর কিউব। আর কিউব। সো তাহলে রেডিয়াস বাড়লে ওয়েটও বাড়ে, রেডিয়াস বাড়লে ড্র্যাগ ফোর্সও বাড়ে, কিন্তু কার উপরে রেডিয়াসের ইফেক্টটা বেশি বলতো? রেডিয়াস যদি ডাবল হয়, যে দেখো রেডিয়াস যদি ডাবল হয় ড্র্যাগ ফোর্স কি হবে? ডাবল হবে। কিন্তু রেডিয়াস যদি ডাবল হয় ওয়েট কি হবে? 8 টাইমস পারবে না, যে ডাবলের কিউব টাইমস, নাকি? হ্যাঁ। তো তাহলে ওয়েটের উপরে তার কি ইফেক্টটা বেশি, and drag force এর উপরে তার ইফেক্টটা কম। So eventually what will happen if the radius of the particle increases, weight ও বাড়বে, drag force ও বাড়বে, but ওয়েটটা বেশি বাড়বে। তো এর জন্য resultant downward forceটা বেড়ে যাবে। তো তো এর জন্য কি হবে? যেই পার্টিকেলের সাইজ যত বড় সে তত তাড়াতাড়ি নিচে পড়বে, যেই পার্টিকেলের সাইজ যত ছোট সে কি করবে? তত আস্তে আস্তে নিচে পড়বে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। তো এই জিনিসটাই, যে এই রিলেশনশিপটাই আমরা আসলে ক্লাসে ডিসকাস করছিলাম। তো এইটাই হলো আমাদের অ্যানসারটা। অনেকজনই ডিরেক্টলি তারা কি করতে চায়? টার্মিনাল ভেলোসিটি ফর্মুলাটা দিয়ে অ্যানসার দিতে চায়, যে বি টার্ম ইজ ইকুয়াল টু হোয়াট? 2r স্কয়ার g rho s minus rho f by 9r। এখানে যে r স্কয়ারটা যে আসছে কিভাবে? এই যে এইটার জন্য r, আর এটার জন্য ওয়েটের জন্য r কিউব। সো তাহলে r কিউব বাই r করলে পরে কি আসে? r স্কয়ার আসে। সো ওইভাবে করে রিলেশনশিপটা, যে ওভারঅল কার ইফেক্টটা বেশি কাজ করতেছে? ওয়েটের ইফেক্টটা বেশি কাজ করতেছে, তাই না? তো এই ব্যাপারটা আমাদের বুঝায় লেখা লাগবে। সো কিভাবে লিখতে হবে আমরা একটু মার্ক স্কিমে দেখে নেই। কোশ্চেন নাম্বার 15 কি এই মার্ক স্কিমে নাই? নতুনটাই কে দিছে শোভা? আচ্ছা, সো নতুনটা একটু একজন একটু স্ক্রিনশটটা দাও তো গ্রুপে। দাঁড়াও আমিও ওপেন করে দিচ্ছি। আচ্ছা, সো মার্স স্কিমে যে জিনিসটা বলা মেইনলি, যে লার্জার পার্টিকলস হ্যাভ হায়ার টার্মিনাল ভেলোসিটি অর ম্যাক্সিমাম টু, এটা কিসে? যে ড্র্যাগ ভ্যারিজ ইন প্রপোর্শন টু রেডিয়াস বাট ওয়েট ভ্যারিজ ইন প্রপোর্শন টু রেডিয়াস কিউব। সো তাহলে টার্মিনাল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু রেডিয়াস স্কয়ার। এমন বুঝতে পারছো শৈলী? তো যেই হ্যাঁ ভাইয়া। কথাগুলো বললাম ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি মার্স স্কিমে লিখতে, ঠিক আছে? হুম। Okay. কোয়েশ্চেন নাম্বার 16, এটা তো সোজা হওয়ার কথা, টেম্পারেচারের সাথে ভিসকসিটির রিলেশনশিপ। কোয়েশ্চেন নাম্বার 17, এখানে এই ইউনিটের এই কনভার্সনটা, এটা নিয়ে কি কারো কোনো সমস্যা হয়েছে? এগুলো তো পারি সবাই, নাকি প্রভা? কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18 তো মনে হয় আমরা ইয়েতেও করছিলাম, কি বলেন, মেকানিক্স এর টপিকের মধ্যেও করছিলাম, নাকি? কোয়েশ্চেন নাম্বার 19, ভাইয়া 19 এর এ নাম্বার গ্রাফটা একটু বুঝায় দাও তো। 19 এর এ নাম্বারের গ্রাফটা, ওকে, কি বলতেছে দেখো। A Greek philosopher Aristotle, 4th century BC, stated that heavy objects fall more quickly than light objects. In the 17th century, Galileo reported that a cannonball and a much smaller musket ball
dropped at the same time reached the ground together. So তাহলে গ্যালিলিও ওই সময় কি করছে, একটা হেভি অবজেক্ট আর একটা লাইট অবজেক্ট একসাথে ছাড়ছে, দুজন একই সময় গ্রাউন্ডে রিচ করছে। তো এখন বলতেছে কি বলা, স্টুডেন্ট ক্যারিড আউট অ্যান এক্সপেরিমেন্ট ড্রপিং টু বলস অফ দ্য সেম সাইজ এট দ্য সেম টাইম, ওয়ান অফ দিস বলস ইজ হলো এন্ড আদার ইজ সলিড। মানে একটা হলো ভিতরে ফাঁপা আর একটা পুরাটা দিয়ে কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো আর কি, সলিড স্ফিয়ার আর একটা হলো স্ফিয়ার, এমন টাইপের। তো এখন the diagram shows the forces acting on each ball, দোনোটা বলের উপরে কি ড্র্যাগ, আপথ্রাস্ট আর ওয়েট কাজ করবে। আচ্ছা, এখন এখানের মধ্যে কাজটা কি, সলিড বলের গ্রাফ হলো এইটা, এটা হলো সলিড বলের গ্রাফ, আর এই গ্রিন কালার দিয়ে যেটা শেড করলাম এটা হলো হলো বলের গ্রাফ। এখন ব্যাপারটা খেয়াল করো, প্রথমের দিকে যে একদম ইনিশিয়াল এই পার্টে খেয়াল করো, দুইটা গ্রাফ কি একই সাথে আছে না কাবিও? জি ভাইয়া। তো এখন এটা কি গ্রাফ দাও, ভেলোসিটি টাইম গ্রাফ দাও নাকি? হ্যাঁ। তো এখন দেখো ইনিশিয়ালি ভেলোসিটি কি করতেছে, সেম রেটে বাড়তেছে দোনোটা বলের জন্য, বাট আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম হোয়াট হ্যাপেন, আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম হলো বলের ভেলোসিটিটা বাড়তেছে কিন্তু কম রেটে, কিন্তু সলিড বলের ভেলোসিটিটা একদম অলওয়েজ সেম রেটেই বাড়তেছে। এই জিনিসটা কেন? বিকজ হলো বলের কি ওয়েটটা কম হবে না, হলো বলের ওয়েট হলো কম নাকি? তো হলো বলের ওয়েট যদি কম হয় তো তাহলে কি আফটার আ সার্টেন ভেলোসিটি ইজ রিচড তখন কি হবে, এয়ার রেজিস্ট্যান্স বাড়া শুরু করবে না নাকি কাবিও, যে ড্র্যাগ বাড়া শুরু করবে। তো এই যে ড্র্যাগ বাড়া শুরু করলো, তো তখন হোয়াট হ্যাপেন্স, রেজাল্টেন্ট যে ফোর্সটা ছিল হলো বলের উপরে, রেজাল্টেন্ট ফোর্সটা কমে যাবে। তো তাহলে হলো বলের উপরে রেজাল্টেন্ট ফোর্সটা কি হয়ে গেছে, সিগনিফিকেন্টলি কমে গেছে, কিন্তু সলিড বলের উপরে ড্র্যাগ ফোর্স কাজ করতেছে, ইয়েস, বাট দ্য ওয়েট ইজ সো মাচ লার্জার যে ওই ড্র্যাগের বলতে গেলে নোটিসেবল কি দেখতেছি না আমরা, কোনো ইফেক্ট দেখতেছি না। বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। সো তাহলে হলো বলটার কি হইতেছে, হলো বলের উপরে ড্র্যাগ ফোর্সের ইফেক্টের জন্য ভেলোসিটি বাড়তেছে, কিন্তু the rate at which the velocity increases ওইটা কি হইতেছে, কমে যাচ্ছে। তো এই যে ভেলোসিটি বাড়তেছে কিন্তু গ্রেডিয়েন্ট কমে গেল, যে অ্যাক্সেলারেশন কমে গেছে। দেন এই টাইমে যে এইখানে এসে সে কি করলো, এখানে এসে সে গ্রাউন্ডে হিট করছে। তো গ্রাউন্ডে হিট করলে এই যে ভেলোসিটিটা কমে জিরো হইলো, দেন নেগেটিভ ডিরেকশনের থেকে ওরকম এসে কি করছে, আবার রিবাউন্ড করে এরকম গেছে। এইখানে কিন্তু আর কোনো কার্ভ হচ্ছে না, দেখছো এইখানে কিন্তু ঠিকই স্ট্রেট লাইন থাকতেছে। এটা কেন? বিকজ এখানে কি ভেলোসিটির ভ্যালুটা কম না কাবিও? হ্যাঁ ভাইয়া। তো ভেলোসিটি যদি কম হয় তো তাহলে কি ড্র্যাগ ফোর্স কম হবে নাকি? হ্যাঁ। তো তাহলে প্রথম ড্রপের সময়, ঠিক আছে, প্রথম বাউন্সের সময় তখন কি হচ্ছে, ভেলোসিটিটা যেই হাইট থেকে ছাড়ছে ভেলোসিটি এত বেশি বেড়ে গেছিল যে তখন ড্র্যাগটা বেড়ে ইভেন্চুয়ালি কি করছে, হলো বলের মধ্যে রেজাল্টেন্ট ফোর্সের মধ্যে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আনতে পারছিল, বিকজ ভেলোসিটি বাড়লে ড্র্যাগ ফোর্স বাড়ে। তো ওই সময় কি হয়েছে, গ্রাফটা একটু শ্যালো হয়ে গেছে, যে গ্রাফটা একটু কার্ভড হয়ে গেছে। কিন্তু সেকেন্ড এন্ড থার্ড বাউন্সার ওইসব সময় আর কোনো কার্ভ হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ দ্য ভেলোসিটি ইজ সো লো যে তখন কি হচ্ছে না, দ্য ড্র্যাগ ফোর্স হ্যাজ নো নোটিসেবল ইফেক্ট অন দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য হলো বল। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। এরকম আর কি। এমনিতে দেখো এই যে এই জায়গাগুলিতে লাইনগুলি কি প্যারালেল আছে না, এই লাইনটা এই লাইনটা, জি ভাইয়া। এখানের মধ্যে এটা কি, এটা কি ইমপ্লাই করে যে ওরকম আমাদের অ্যাক্সেলারেশনটা সেম আর কি, ঠিক আছে। এরপরে এটার কি কোনো কোয়েশ্চেন নিয়ে কারো প্রবলেম আছে? এখানে যে ক্যালকুলেশন গুলি চাইছে, আনিসা? শৈলী যেন কত পর্যন্ত করছিল?
ভাইয়া 19 যেটা ওটার কোয়েশ্চেনটা মানে আমি ম্যাথটা বুঝছি আমি কোয়েশ্চেনটাই বুঝি না। আচ্ছা B4 তো কি বলতেছে যে demonstrate that Stokes law force is not sufficient to produce this drag force যে তুমি একটু আগে কি করছো কোন জায়গায় এখানে কি কি ক্যালকুলেশন করছো ফার্স্টে বলছো যে কেন টার্মিনাল ভেলোসিটি রিচ করে না then drawing tangent to the graph show that the acceleration of the hollow ball at this time is এত এরপরে show that the resultant force on the hollow ball at this time is এত তো তাহলে hollow ball এর উপরে resultant force কত এটা তুমি বের করছিলা এরপর বলতেছে show that the drag force on the hollow ball is এত so drag force তুমি শো করছিলা কত 0.01 এর কাছাকাছি তাই না এখন বলতেছে যে স্টোকস ফোর্সটা তুমি ক্যালকুলেট করে যে ড্র্যাগ ফোর্সটা কি দিস ইজ দা ফোর্স দ্যাট ইজ অপোজিং দা মোশন তাই না যে ওয়েটের অপোজিট ডিরেকশনে কাজ করতেছে তো এখন বলতেছে কি যে তুমি স্টোকস ফোর্স ফার্স্টে ক্যালকুলেট করো যে আমাদের ড্র্যাগ ফোর্সের যে ফর্মুলাটা আছে এইটা দিয়ে তুমি ক্যালকুলেট করো যে 6 পাই আর কত 2 সেন্টিমিটার তো তার মানে এই এটা কত 1.5 into 10 to the power minus 5 আর 0.6 সেকেন্ডের সময় ভেলোসিটি ছিল কত 4.8 নাকি আনিসা 4.8 না ভেলোসিটি তো এটা ক্যালকুলেট করলে কত আসে একজন একটু ক্যালকুলেটর বসায় বলো তো কত হয় H 3.3 10 to the power minus 5 3.3 into 10 to the power কত মাইনাস 5 এটা হ্যাঁ আচ্ছা তো এখন বলতেছে কি যে তুমি তো বের করছিলা যে ইন অর্ডার ফর দা রেজাল্টেন্ট ফোর্স টু বি দিস যে তুমি তো রেজাল্টেন্ট ফোর্স বের করছিলে এত সো রেজাল্টেন্ট ফোর্স এত হওয়ার জন্য ড্র্যাগ ফোর্স কত হইতে হবে ওইটা তুমি শো করছিলা তাই না তো এখন বলতেছে যে যে ড্র্যাগ ফোর্স তুমি বের করছো এই ড্র্যাগ ফোর্সটা কি হবে না জাস্ট এই স্টোকস ফোর্স দিয়ে যে স্টোকস ল দিয়ে যে আমরা ক্যালকুলেট করি না এয়ার রেজিস্ট্যান্স বা ড্র্যাগ ফোর্সের ভ্যালু বলতেছে স্টোকস ল দিয়ে এই ড্র্যাগ ফোর্স অ্যাপ্লাই করা সাফিশিয়েন্ট না তো তার মানে কি এক্সটার্নাল কোন আরো ফোর্স আছে বা এই স্টোকস ল যেই কাজে আমাদের ইউজ করা হয় যেই যে কন্ডিশনে স্টোকস ল ইউজ করার কন্ডিশন গুলি কি আনিসা স্মল স্লো মুভিং স্ফিয়ার নাকি স্মল স্ফিয়ার হতে হবে তারপর স্লো মুভিং ল্যামিনার ফ্লো এন্ড তার পাশে কি হওয়া লাগবে ল্যামিনার ফ্লো সো তাহলে সিন্স আমরা কি পাইলাম না স্টোকস ল ইউজ করে রিকোয়ার্ড যে ড্র্যাগ ফোর্স অ্যাকচুয়ালি যত কাজ করতেছে ওইটা পাইতেছি না তো তার মানে কি এখানে স্টোকস ল উইল নট বি হোয়াট অ্যাপ্লিকেবল তো এর জন্যই পরে কি আসছে এর জন্যই পরে আমাদের এই ডায়াগ্রামটা দিছে যে তার অ্যারাউন্ডে আসলে কি হচ্ছে না ল্যামিনার ফ্লো হচ্ছে না তার অ্যারাউন্ডে এর জন্য কি হচ্ছে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে যেটার জন্য আমরা কি করতে পারি না স্টোকস ল দিয়ে ক্যালকুলেট করে ড্র্যাগ ফোর্সের সমান ভ্যালু আনতে পারি না বুঝতে পারছো যেখানে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল অনলি ফর ল্যামিনার ফ্লো কিন্তু আমাদের এই ফর্মুলা দিয়ে কি আসে নাই ড্র্যাগ ফোর্সের কাছে ধারেও আসে নাই ভ্যালুটা তো তার মানে কি this formula is not applicable why this formula is not applicable is the ball not small yes it is small মাত্র 2 সেন্টিমিটার বলটা কি স্লো মুভিং নাকি না বলটা এখন 4.8 মিটার পার সেকেন্ড কিন্তু ভালোই একটা ভেলোসিটি সো তাহলে এই যে সে একটা সার্টেন একটা ভেলোসিটিতে মুভ করতেছে যেটা কি না স্লো না
তো স্লো না হওয়াতে তার অ্যারাউন্ডে কি হচ্ছে না, ল্যামিনার ফ্লো হচ্ছে না। তো যেহেতু ল্যামিনার ফ্লো হচ্ছে না, এর জন্য আমরা এই 6 পাই আর এটা ভি এই ফর্মুলা দিয়ে কি করতে পারলাম না, ড্র্যাগ ফোর্সের অ্যাকচুয়াল ভ্যালুটা ক্যালকুলেট করতে পারলাম না। বুঝতে পারছো? তো এটা ছিল আমাদের কত, কোশ্চেন নাম্বার 19। এরপরে কোশ্চেন নাম্বার 20 তে কারো কোনো প্রবলেম আছে? টোয়েন্টি-ওয়ান, টোয়েন্টি-টু, ভাইয়া 21 এর বি আচ্ছা 19 ডি তে প্রবলেম আছে, দাঁড়াও এক মিনিট। প্রোভার 19 ডি তে প্রবলেম আছে না, এটা প্রবলেম কেউ বলে নাই, দেখো এটা বলে নাই আর কি, দেখাচ্ছে এটা। তো বলতেছে উইদাউট ফার্দার ক্যালকুলেশন ইউজ দ্য গ্রাফ টু ডেসক্রাইব দ্য মোশন অফ দ্য সলিড বল। তো তাহলে সলিড বলের জন্য গ্রাফটাকে ডেসক্রাইব করতে বলছে। তো তাহলে সলিড বলের জন্য কেমন হচ্ছে ব্যাপারটা, তুমি কি করছো? এখানে তো অলরেডি সলিড বলের জন্য কি দেখতেছি, যে সে ড্রপ করার পরে লিনিয়ারলি তার ভেলোসিটিটা বাড়লো, ম্যাক্সিমাম ভেলোসিটি হলো এত, দেন গ্রাউন্ডে হিট করার পরে এই ভেলোসিটি ডিক্রিজ হয়ে 0 হলো, দেন আবার এরকম কি করতেছে, রিবাউন্ড করে আবার ওই সেম গ্রেডিয়েন্টে এসে মুভ করতেছে। সো তাহলে এখানের জন্য আমরা এক্সপ্লেনেশন গুলো কি কি দিব খেয়াল কর। 1 মিনিট। গ্রাফটা যেহেতু লিনিয়ার, তো তার মানে কি ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট, তো তার মানে কনস্ট্যান্ট অ্যাসেলারেশন। দেন এট অ্যাবাউট এত সেকেন্ড, যে কোন সময় ভেলোসিটির চেঞ্জটা আসতেছে, তো ওখানের মধ্যে আমরা কি বলবো, যে বলটা ওই সময় কি হইতেছে, বাউন্স করতেছে, যে যেই সময় ডিরেকশনটা চেঞ্জ হয় আর কি। দেন স্পিড অফ দ্য বল আফটার দ্য বাউন্স ইজ লেস দ্যান দ্য স্পিড বিফোর দ্য বাউন্স। কেন? বিকজ বাউন্সের সময় আমাদের কি হইতে পারে, কিছু এনার্জি লস হয়ে যেতে পারে। এরপরে ম্যাক্সিমাম হাইট রিচ ইজ অ্যাবাউট 1.3 সেকেন্ড, যে ম্যাক্সিমাম হাইট কখন রিচ করে কিভাবে বুঝবো, যেই সময় আমাদের ভেলোসিটিটা ম্যাক্সিমাম, ঠিক আছে, সরি যেই সময় আমাদের ভেলোসিটিটা 0, ভুল বলছি, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটিটা কত হবে, 0 হবে না। তো তাহলে 1.3 সেকেন্ডের কথা বললাম। আমরা যদি গ্রাফটা দেখি, 1.3 সেকেন্ডের এখানে যে কি হয়েছে, 1.3 সেকেন্ডের এখানে কাছাকাছি যে ভেলোসিটিটা হয়েছে কত, 0। তো তার মানে এখানে সে কি করছে, ম্যাক্সিমাম হাইটে রিচ করছে। দেন আবার ম্যাক্সিমাম হাইট থেকে নিচে পড়তে সময় তখন আবার ভেলোসিটিটা কি হয়ে, আচ্ছা আমরা অন্য কোয়েশ্চেন গুলা দেখতে থেকে প্রোভার অডিও কানেক্ট হওয়ার পরে দেন ওগুলা দেখবো নি, ঠিক আছে। আর এখন ডেসক্রাইব করে রাখো, এটা রেকর্ডেড ভিডিও থেকে দেখে নিতে পারবে। সো ফার্স্ট অফ অল এখানের জন্য খেয়াল করো কাবিও, যে আমাদের সলিড বলের জন্য এক্সপ্লেন করতে বলছে না, তো এখানে আমাদের কাজটা কি হতো, তোমাকে ফার্স্টে মোশনটা বুঝায়। তুমি তো বলটাকে একটা সার্টেন হাইট উপর থেকে ছাড়বা নাকি কাবিও? জি ভাইয়া। আচ্ছা, তো এখন তুমি উপর থেকে যদি ছাড়ো, তো তখন বলটা কই যাবে, নিচে যাবে নাকি উপরে যাবে? নিচে যাবে। নিচে যাবে। সো এখন ডাউনওয়ার্ড ভেলোসিটিটাকে তারা কোন অ্যাক্সিসে ড্র করছে, দেখো তো, পজিটিভ অ্যাক্সিসে ড্র করছে না? জি ভাইয়া। তো তাহলে যত নিচে যাচ্ছে তত ভেলোসিটি বাড়তেছে, যত নিচে যাচ্ছে তত ভেলোসিটি বাড়তেছে। এই যাইবে, এই যে এইখানে এসে তার কি হলো, ভেলোসিটিটা হয়ে গেল ম্যাক্সিমাম। মানে কি এই সময়ে বলটা কি করছে, গ্রাউন্ডে রিচ করে ফেলছে নাকি? হ্যাঁ ভাইয়া। দেন এই টাইমটা, এই যে এইখান থেকে এতটুকু টাইম, এতটুকু টাইম, এই টাইমে কি হয়েছে, এটা হলো ইম্প্যাক্ট টাইম, যে যতক্ষণ ধরে সে কার সাথে কন্ট্যাক্টে ছিল, গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে ছিল। দেন এই যে একটা ভেলোসিটি, এই যে একটা ভেলোসিটি নিচে, এটা কি
নেগেটিভ ভেলোসিটি। নেগেটিভ ভেলোসিটিটা কি? আপওয়ার্ড ভেলোসিটি নাকি ডাউনওয়ার্ড ভেলোসিটি? আপওয়ার্ড। আপওয়ার্ড, বিকজ ডাউনওয়ার্ড ভেলোসিটিটাকে পজিটিভ ধরা হচ্ছে, তো তার মানে আপওয়ার্ড ভেলোসিটি কি হবে? নেগেটিভ হবে। সো বাউন্সের পরে পরে একদম বাউন্সের শেষে কি হইতেছে? আপওয়ার্ড ভেলোসিটিটা হলো ম্যাক্সিমাম, তো তাহলে ম্যাক্সিমাম নেগেটিভ। যত উপরে যাচ্ছে তত কি হচ্ছে? ভেলোসিটি কমবে না, তো তার মানে লেস নেগেটিভ হচ্ছে। লেস নেগেটিভ হইতে 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 এইখানে এসে কত হইলো? জিরো হইলো। এই জায়গাটা এসে কত হইলো? জিরো হইলো। তো তার মানে কি এখানে এসে কি রিচ করলো? ম্যাক্সিমাম হাইট রিচ করলো নাকি? এরপরে ম্যাক্সিমাম হাইট থেকে সে যখন আবার নিচে পড়বে তো তখন কি হবে? ডাউনওয়ার্ড ভেলোসিটি। তো এই ভেলোসিটি আবার কি? পজিটিভ। বুঝতে পারছো? জি ভাইয়া। তো তাহলে লাইনগুলা হলো স্ট্রেট, তো তার মানে অ্যাসেলারেশন হলো কনস্ট্যান্ট। দেন কোন টাইমে সে গ্রাউন্ডে রিচ করলো এটা নিয়ে একটা কমেন্ট করলাম। কোন টাইমে সে ম্যাক্সিমাম হাইটে রিচ করলো এটা নিয়ে একটা কমেন্ট করলাম। এন্ড বললাম যে ফার্স্ট বাউন্সের সময় যে ভেলোসিটি ছিল সেকেন্ড বাউন্সের সময় ভেলোসিটিটা কি? কমে গেছে। এরকম একটা কমেন্ট করলাম। তো তাহলে আমাদের অ্যানসারটা হয়ে গেল আর কি। বুঝতে পারছো? এই যে acceleration same before and after, and acceleration টা constant 0.8 সেকেন্ডের সময় বাউন্স করতেছে আর ডিরেকশন চেঞ্জ করতেছে। প্রথম বাউন্সের পরে সেকেন্ড বাউন্সের সময় কি স্পিডটা কমে গেছে আর ম্যাক্সিমাম হাইট রিচ করছে 1.3 সেকেন্ডের সময়। তো তাহলে হোপফুলি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এই টাইমটুকু রেকর্ডেড ভিডিও থেকে দেখে নিলে হবে প্রধান। এরপরে কোশ্চেন নাম্বার 21 নিয়ে বলতেছিল নাকি কি নিয়ে বলতেছিল আনিসা? 21 B2 আর 21 এর C। Okay, 21B2. A small sphere is dropped into a large volume of ethanol. যেটা টেম্পারেচার হলো 24 ডিগ্রি সেলসিয়াস। তো এখন বলতেছে show that if the drag were due to viscous forces alone, the terminal velocity would be about এত। Assume the upthrust is negligible. So radius জানি, টেম্পারেচার জানি আর mass জানি। তো তাহলে এখানে আমাদের কাজটা কি? টেম্পারেচার কত? 24, তাই না? বলো। ওই যে ড্র্যাগ ফোর্স না এখানে, মানে স্ফিয়ারের যে ম্যাসটা ওইটাই ড্র্যাগ ফোর্স, বুঝিনি কেন। এই যে এখানের মধ্যে কি বলছে দেখো, তোমার টার্মিনাল ভেলোসিটি রিচ করছে বলছে না? তো তাহলে ওয়েট আর ড্র্যাগ ফোর্স কি হবে? সমান সমান হবে না? বাকি যদি কোনো ফোর্স না থাকে। হ্যাঁ বুঝছি। বুঝতে পারছো যে ওয়েটটাকে ড্র্যাগটা ব্যালেন্স করবে আর এইটাতে প্রবলেম মিক্সচারে, তাই তো? এখন এখানে মধ্যে দেখো মিক্সচারের এই কোশ্চেনটা একটু মজার। কি বলছে এখানে? Diesel is used as a fuel in some vehicles. Diesel is not renewable, so alternatives are being researched. Biodiesel is a fuel made from vegetable oil. Biodiesel on its own is not suitable for use in vehicle. তো তার মানে কি বায়োডিজেলটাকে আমরা ভেজিটেবল অয়েল দিয়ে বানাইতে পারি, ভালো কথা, কিন্তু বায়োডিজেল একা কি করতে পারবে না, ফিউয়েল হিসেবে কাজ করতে পারবে না। বায়োডিজেলকে কি করা লাগবে? অন্য কোন ফিউয়েলের সাথে মিক্স করতে হবে, তাহলে যেন সে কি করতে পারে? ফিউয়েল হিসেবে কাজ করতে পারে আর কি। বুঝছো? তো এখন প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের ভিসকসিটি 0 ডিগ্রি সেলসিয়াসে কত, 40 ডিগ্রি সেলসিয়াসে কত, এনার্জি কত দেয় এন্ড ফ্রিজিং পয়েন্ট কত, এগুলো দেওয়া আছে। তো ডিজেলের জন্য দেওয়া, বায়োডিজেলের জন্য দেওয়া এন্ড এথানলের জন্য দেওয়া। এখন বলতেছে কি ব্লেন্ডস, ওই যে ব্লেন্ড মানে কি মিক্সচার আর কি, ঠিক আছে? The blends of biodiesel with ethanol are being researched as a renewable alternative to diesel fuels for use in vehicles all year round. তো ডিজেলটাকে বাদ দিয়ে যে ডিজেলটাকে আমরা ইউজ করতে চাচ্ছি না, কারণ সে কি নন রিনিউয়েবল। তো তার মানে কি এক সময় না এক সময় সে শেষ হয়ে যাবে। তো তার মানে আমাদের রিনিউয়েবল কোন একটা সোর্স খুঁজে বের করা লাগবে। তো বলতেছে বায়োডিজেল আর এথানলের কি করা ট্রাই করতেছে, একটা মিক্সচার বের করা ট্রাই করতেছে, তাইলে জানি কি হয় ডিজেলটাকে রিপ্লেস করা যায় অ্যাজ আ ফিউয়েল। তো বলতেছে using the information in the table suggest why these blends are being researched.
তো দেখো ব্যাপারটা কি, যে তোমার বায়োডিজেলের ভিসকসিটি কি অনেক বেশি, তো এত বেশি ভিসকাস ম্যাটেরিয়ালকে কি করা যায় না, ফিউয়েল হিসেবে ইউজ করা যায় না। ফিউয়েলকে কি হইতে হবে, অনেক বেশি ফ্লুইডি হইতে হবে, মানে রানি হওয়া লাগবে। রানি অ্যাজ ইন মোবাইল, যে ইজিলি ফ্লো করতে পারবে এমন। এতক্ষণে কানেক্ট হয়েছে অডিও। প্রভা ওইটা আমরা ডেসক্রাইব করে রাখছি, ওইটা তুমি রেকর্ডেড ভিডিও থেকে দেখতে পাবা, ঠিক আছে? আর না হলে ক্লাস শেষে আবার বলে দিব একবার, সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি খেয়াল করো, যে তোমার ডিজেল কি বলে বায়োডিজেলের ভিসকসিটি এত বেশি, তো এটার জন্য কি করা লাগবে, এথানলের সাথে মিক্স করাইলে মিক্সচারটার ভিসকসিটি কি হয়ে যাবে, কমে যাবে না? যে বায়োডিজেল একা থাকলে তো অনেক বেশি ভিসকাস হয়, তো তাহলে তাকে যদি কি করা হয়, তাকে যদি এথানলের সাথে মিক্স করা হয়, তো তখন কি হবে, দ্য ভিসকসিটি উইল ডিক্রিজ, সো দ্য ফিউয়েল উইল বি মোর ইজি টু ফ্লো, সুন্দর মতো ফ্লো করতে পারবে। এরপরে ফ্রিজিং পয়েন্টের ব্যাপারটা, ফ্রিজিং পয়েন্টের ব্যাপারটা দেখো, যে বায়োডিজেল কি আমাদের দেশে না, আমাদের মাইনাসের কোনো টেম্পারেচার যায় না, কিন্তু বিদেশে তো নেগেটিভ টেম্পারেচার অনেক নরমাল ব্যাপার। তো -12°C সে যদি কি হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, তো তাহলে তো তাকে আমরা কি করতে পারবো না, শীতকালে উইন্টার সিজনে গাড়ি ঠিক মতো চলবে না। তো এটার জন্য কি করা যায়, এথানলের সাথে যদি মিক্স করি, তো তার ফ্রিজিং পয়েন্টটা কি মোর নেগেটিভ, মানে কি আরো টেম্পারেচার বেশি কমলে সে কি হয়, জমে যায়। বুঝতে পারতেছো কি বলতেছে আনিসা? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এথানলের সাথে মিক্স করলে কি হবে, ফ্রিজিং পয়েন্টটা আরো কি হয়ে যাবে, মোর নেগেটিভের দিকে যাবে, ঠিক আছে? ফ্রিজিং পয়েন্টটা আরো বেড়ে যাবে আর কি, মানে মোর নেগেটিভ। তো তার মানে কি, তখন উইন্টার সিজনেও আর অন্য ওয়েদার কন্ডিশনে কি করতে পারবো, সুন্দর মতো ইউজ করতে পারবো। এনার্জির ব্যাপারে আমরা একটা বলতে পারি যে ইয়েস, এনার্জিটা একটু কম পাইতেছি, তাই না? যে বায়োডিজেল একা দিলে কত দিত, 39, আর এথানল দেয় 27, তো তাদের মিক্সচারটা কি দিবে, 39 আর 27 এর ইন বিটুইন কোন একটা কিছু দিবে। তো তার মানে কি, আমাদের পার কিলোগ্রাম অফ ফিউয়েল বার্ন করলে পরে এনার্জিটা কম পাচ্ছি, ঠিক আছে, ভালো কথা, এনার্জি কম পাচ্ছি, কিন্তু এই ব্যাপারটা তো রিনিউয়েবল, সো এটাকে কি করা যায়, জাস্টিফাই করা যায়। বুঝতে পারছো ব্যাপারটা? সো তাহলে এটা নিয়ে আমরা যদি অ্যানসার গুলো দেখি, অ্যানসারে কি বলতেছে, বায়োডিজেলের ভিসকসিটি হলো অনেক বেশি, তো তাহলে এটা কি করা লাগবে, ভিসকসিটি অফ বায়োডিজেল নিডস টু বি রিডিউসড অর নিডস রিডিউসিং। দেন ফ্রিজিং পয়েন্ট অফ বায়োডিজেল ইজ ভেরি হাই, মানে কি জিরোর অনেক কাছাকাছি, তো এর জন্য এটাকে কি করানো লাগবে, এটাকে যদি এথানলের সাথে মিক্স করা হয়, তো তখন ফ্রিজিং পয়েন্টটাকে সে চেঞ্জ করতে পারবে এরকম। তো ফার্স্টে বায়োডিজেলের যে দুটো ফল্ট কি কি, একটা হলো ভিসকসিটি বেশি, একটা হলো ফ্রিজিং পয়েন্ট অনেক হাই, মানে কি ভেরি ক্লোজ টু জিরো আর কি, যে -12 আর -140, -114, তো কোনটা বড়, এই ভ্যালুটা বড়, মানে ক্লোজার টু জিরোটাকে বড় বলতেছে, বুঝছো? তো তাহলে বলছে বায়োডিজেলের ফ্রিজিং পয়েন্টটা হলো হাই, তাকে কি করানো লাগবে, কমানো লাগবে আর কি। বুঝতে পারছো এই কথাটা? তো তাহলে এথানল মিক্স করলে পরে তো তখন ভিসকসিটি এন্ড ওইগুলাতে চেঞ্জ আনবে। এই যে এনার্জি কন্টেন্টটা, এথানল আর অ্যালকোহল অ্যালোন হ্যাজ টু লো এনার্জি কন্টেন্ট, তো বায়োডিজেলের সাথে মিক্স করলে কি হবে, অন এভারেজ মোর অর লেস একটা সুটেবল এনার্জি তারা কি করতে পারবে, সাপ্লাই করতে পারবে। বুঝতে পারছো? এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 22 তে কারো প্রবলেম আছে? Question number 23. '24. '25 তো মনে হয় আগেও আমরা করছিলাম একবার।
আচ্ছা 23 তে প্রবলেম। ওকে let's go to 23. প্রভা কি ফার্স্টে ওয়েট করো যে কেউ প্রবলেমের কথা বলে নাকি, বললে পরে ওদেরটা দিয়ে সলভ হয়ে যাবে, পরে নাইলে নিজে বলো। আচ্ছা এখন 23 এর এখানের মধ্যে দেখো যে দুই টাইপের লাভা আছে, একটা হলো রায়োলাইট লাভা, একটা হলো ব্যাসাল্ট লাভা। তো এখানের মধ্যে কাজটা কি হয় যে তোমার টেম্পারেচারের সাথে ভিসকসিটি রিলেশন দেখো, ফর দ্য সেম টেম্পারেচার ব্যাসাল্টের ভিসকসিটি কি কম আর রায়োলাইটের কি ভিসকসিটিটা বেশি, তাই না? আচ্ছা তো তার মানে কি তোমার ভলক্যানো থেকে যখন নাকি তারা বের হইতেছে, বোথ অফ দেম হ্যাভ দ্য সেম টেম্পারেচার, সো রায়োলাইটিক লাভা যদি হয় তার ভিসকসিটি কি হবে, বেশি হবে। তো তার মানে কি সে ইজিলি ফ্লো করবে নাকি ফ্লো করবে না? তো তাহলে যার ভিসকসিটি বেশি সে ইজিলি ফ্লো করবে না। তো দেখো কোন ভলক্যানোটা রায়োলাইটিক লাভা থেকে ক্রিয়েট হয়, যে এরকম প্রথমে তো লাভাটা বের হইলো, তো ভিসকসিটি যদি কম হইতো সে কি করতো, ফ্লো করে করে অনেক দূরে চলে যেত না, কিন্তু যেহেতু তার ভিসকসিটিটা বেশি এর জন্য সে কি করে না, বেশি দূরে যায় না, সে কি করে একটু ফ্লো করে দেন থেমে যায়। কিন্তু শিল্ড ভলক্যানোটা কি হয়, শিল্ড ভলক্যানোটা আমাদের ব্যাসাল্টিক লাভা থেকে ক্রিয়েট হয়। কেমন ইরাপশন হইলো যে ভলক্যানো থেকে এরকম লাভা বের হইছে, দেন সে কি করতেছে অনেক বেশি এরকম স্প্রেড আউট করে যাচ্ছে। why it is being able to flow so much, because তার ভিসকসিটিটা কি কম না, এর জন্য শেপ গুলো এরকম ডিফারেন্ট হয়। যে শিল্ড ভলক্যানোতে কি ব্যাসাল্টিক লাভা ইরাপ্ট হয়, যেখানে মধ্যে কি the lava flows a further distance away from the center, তো তখন কি হয়ে যায় এরকম ফ্ল্যাট একটা জিনিস বানায়। আর কোন ভলক্যানোটা কখন ক্রিয়েট হয়, যদি ভিসকসিটি বেশি থাকে, যে বের হইলো লাভাটা ভলক্যানো থেকে লাভাটা বের হইলো, দেন কি হয় আর বেশি দূরে যাইতে পারে না, এরপরে কি হয়ে যায় সলিডিফাই হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। কোশ্চেন নাম্বার 24 এ কারো প্রবলেম আছে? ভাইয়া 26 এর A3। ওকে সো তাহলে 24 আর 25 এইগুলাতে যদি প্রবলেম না থাকে তো তাহলে 26 এ চলে যাই। ওকে সো তাহলে 26 এর A3, when at the maximum height the weight is equal to upthrust, explain the changes in the upthrust as the balloon rolls, assume that the weight did not change, তো weight চেঞ্জ হয় নাই। এই অ্যানসারটা এটা মনে হয় জেন 13 এর নাকি কি বলে, জেন 13 এর সরি, এটা হলো জুন 14 এর মোস্ট প্রবাবলি। দেখে আসি তাহলে পেজ নাম্বার কত, 652। এই কোশ্চেনটাই বুঝছো, এই যে 4 নাম্বারের যে কোশ্চেনের কথা জিজ্ঞাসা করছো না, এই কোশ্চেন আমি মেইন এক্সামে অ্যানসারই করতে পারি নাই, টাইমই ছিল না। এত বেশি গাধা ছিলাম আগে যে যা পারতাম ওইটা সারাক্ষণ খালি লিখতেই থাকতাম, এরপর বাকিগুলোর জন্য টাইম পাইতাম না, এরকম বুঝছো। তো এই 4 মার্ক অ্যানসার না করে এরপর ইউনিট 1 এ ফুল মার্কস পাইছিলাম, তখন আমার মজা লাগছে। এই 4 মার্কের এখানের জন্য অ্যানসারটা ইজি, এখানের মধ্যে অ্যানসারটা আমরা এক্সপ্লেইন করে দেখি। ওকে সো ফার্স্টে এখানের মধ্যে খেয়াল করো কি হচ্ছে। In October 2012, Felix Baumgartner made a skydive from a height of almost 40 kilometers above the earth, making it the highest skydive on the record. A balloon was used for the ascent, মানে উপরে ওঠার জন্য কি হয়েছে, বেলুন ইউজ করা হয়েছে। This consisted of a helium-filled envelope with a capsule attached to carry the Baumgartner. Okay, তো তাহলে হিলিয়াম দিয়ে ফিল করে রাখে, তো তাহলে যত উপরে যায় তখন সে যেন উপরে যাইতে পারে, যে হিলিয়ামটা তো এয়ারের থেকে লেস ডেন্স, তো এর জন্য সে কি করবে এক্সট্রাক্টটা ওরকম আপথার্স্ট ফোর্স থাকে যার জন্য উপরে যায়। তো the balloon rose to a height where the density of the air is less than atho of its value at sea level, তো তার মানে
যত উপরে যাবে এয়ারের ডেনসিটি কমে যাবে না শৈলী? সো যত উপরে যাচ্ছে এয়ারের ডেনসিটি যদি কমে যায় তাহলে দেখো তো ব্যাপারটা কি হয়, যে আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি, নাকি? হ্যাঁ ভাইয়া। যত উপরে যায় ডেনসিটি অফ দা ফ্লুইড, যে এয়ারটাকেই তো আমরা ডিসপ্লেস করতেছিলাম, তো এয়ারের ডেনসিটি যদি কমে যায় তখন কি আপথ্রাস্ট কমে যাবে না? বুঝতে পারতেছো কি বলতেছি? সো দেখো কাজটা কি হয়, শুরুতে ওয়েট তো যা আসছিল সবসময় সেম, তো শুরুতে কি আপথ্রাস্ট ইজ গ্রেটার দ্যান ওয়েট, সো হোয়াট হ্যাপেন্স, দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অন দ্য স্কাইডাইভার ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, সো তাহলে সে কি করে উপরে অ্যাসেলারেট করে, নাকি? দেন উপরে অ্যাসেলারেট যত করতেছে সে তত হাইট গেইন করতেছে, যত হাইট গেইন করবে তত কি হবে, এয়ারের ডেনসিটি কমে যাবে, তো এয়ারের ডেনসিটি যদি কমে যায় তো তখন কি হবে, আপথ্রাস্টের ভ্যালুটা কমা শুরু করবে না, নাকি? বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে যত হ্যাঁ। উপরে যাচ্ছে তত, যত হাইট বাড়তেছে তত আপথ্রাস্ট কমতেছে, তো হাইট বাড়তেছে আপথ্রাস্ট কমতেছে, হাইট বাড়তেছে আপথ্রাস্ট কমতেছে, দেন ম্যাক্সিমাম হাইটে যে কি হয়ে গেল, আপথ্রাস্টটা কমতে 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 ওয়েটের সমান হয়ে গেছে। সো তাহলে ওয়েট কনস্ট্যান্ট ছিল, বাট আপথ্রাস্টটা কি হয়েছে, শুরুতে ছিল বেশি, দেন কমতে কমতে কার সমান হয়ে গেল, ওয়েটের সমান হয়ে গেল। কেন কমছে? বিকজ যত উপরে যাচ্ছে এয়ারের ডেনসিটি কমে যাচ্ছে, তো এয়ারের ডেনসিটি যদি কমে যায় তো তখন কি হবে, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড হলো ফিক্সড, কিন্তু ডেনসিটি যদি কমে যায় তো তখন কি হবে, আপথ্রাস্টের ভ্যালু কমে যাবে, তো এর জন্য। বুঝতে পারছো? আমরা যদি এখানে জন্য অ্যানসারটা দেখে নেই, যেটা ছিল না, যে ডেনসিটি অফ এয়ার ডিক্রিজেস, সো আপথ্রাস্ট কি করে, ডিক্রিজ করে। তো এখন এখানের মধ্যে তুমি ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসটা ইনক্রিজ করে এটা নিয়ে লিখতে পারো, বাট এই জিনিসটা কি, এই জিনিসটা আমাদের অনেক সময় মাথায় আসে না, যে তোমার যদি কি হয়ে যায়, ডেনসিটি কমে যায়, ঠিক আছে, এয়ারের, তো তখন কি হবে, বেলুনের উপরে কি অ্যাটমসফেরিক প্রেসারটা কম পড়বে না বলতো শৈলী? যে এই যে বেলুনটা ছিল, হ্যাঁ। আগে যে বেশি বেশি এয়ার পার্টিকেল ছিল, তো তারা তো বেশি বেশি করে প্রেসার এক্সার্ট করতো, বাট এখন যখন নাকি উপরে গেছে ডেনসিটি কমে গেছে, মানে কি পার ইউনিট ভলিউমে নাম্বার অফ এয়ার মলিকিউল কম, তো তার মানে কি অ্যাটমসফেরিক প্রেসারটা কমে যাবে, তো তখন বেলুনটা কি হবে, একটু ফুলে উঠবে না, একটু ভলিউম বেড়ে যাবে না? তো তাহলে এখানের মধ্যে বাট এখানে একবার ডিক্রিজ লেখা একবার ইনক্রিজ লেখা। হ্যাঁ হ্যাঁ, ট্রাস্ট। এই যে দেখো, ডেনসিটি অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু ভলিউম অফ ফ্লুইড ইনটু জি, এই হলো আপথ্রাস্ট। এখন দেখো যত উপরে যাচ্ছ তত ডেনসিটি অফ দা ফ্লুইড কি হচ্ছে, বাড়তেছে নাকি কমতেছে, এটা বলো ফার্স্টে। কমতেছে। কমতেছে, তো এর জন্য আপথ্রাস্ট কমবে। ওকে, নাও যত উপরে যাচ্ছ তত কি ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস, এইটা কি হবে, যত উপরে যাচ্ছ বেলুনটা তত কি হবে, ফুলে উঠবে না। আগে যতটুকু ভলিউম অফ এয়ার তুমি ডিসপ্লেস করতে, এখন তুমি কি করবা, বেশি এয়ার ডিসপ্লেস করতে পারবা না। কি এখন বলতেছে, এই যে দেখো, প্রথমে এটা হলো সি লেভেলের সিচুয়েশন, সি লেভেলে কি ডেনসিটি বেশি, তো তাহলে কি অ্যাটমসফেরিক প্রেসারটা কি হবে, এখানে বেশি হবে না? হ্যাঁ যখন নাকি উপরে যাবে তখন কি অ্যাটমসফেরিক প্রেসারটা বাড়বে নাকি কমবে? বাড়বে। উপরে গেলে তো অ্যাটমসফেরিক প্রেসার কমে যাওয়ার কথা না, বলতো? উপরে গেলে হ্যাঁ ডেনসিটি, কমবে। ঠিক আছে, উপরে গেলে অ্যাটমসফেরিক প্রেসারটা কমে যাবে, তো তাহলে অ্যাটমসফেরিক প্রেসার যদি কমে যায় তো তখন কি বেলুনটা আর একটু কি হবে, এক্সপ্যান্ড করবে না বলতো? আগে যে তাকে হ্যাঁ চিপায় এক্সপ্যান্ড রাখতেছিল, করবে। তো তখন কি হবে, উপরে গেলে ভলিউমটা বেড়ে যাবে, তো বেলুনের ভলিউম যদি বেড়ে যায় তো তার মানে কি সে বেশি করে এয়ার ডিসপ্লেস করতেছে নাকি? হ্যাঁ তো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস কি হইলো, বাড়লো নাকি কমলো, হাইট বাড়লে? বাড়বে। তো তাহলে এর জন্য আপথ্রাস্ট বাড়বে, কিন্তু কার ইফেক্টটা বেশি, এটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কার ইফেক্টটা হ্যাঁ বেশি, যে ইভেন্চুয়ালি তো আপথ্রাস্টের
ডিক্রিজ হওয়া লাগবে, যে আপথ্রাস্টটা তো শুরুতে ওয়েটের থেকে বড়, তো তার মানে যত উপরে যাবে ইভেন্চুয়ালি ওভারঅল ভ্যালু অফ আপথ্রাস্ট কমবে। তো তার মানে কি ডেনসিটির চেঞ্জটা বেশি, ভলিউমের চেঞ্জটা কম, সো ওভারঅল আপথ্রাস্টের মধ্যে কি আসবে, ডিক্রিজ আসবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তাহলে এই কথাটা যে একবার ইনক্রিজ একবার ডিক্রিজ বলছে এটা ডেনসিটির জন্য, একবার ইনক্রিজ বলছে এটা ভলিউমের জন্য, ঠিক আছে? কিন্তু ইভেন্চুয়ালি ওভারঅল তোমার কি হওয়া লাগবে, আপথ্রাস্টের ভ্যালুটা কমতে 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 ওয়েটের সমান হইতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। ওকে, question number 27. এগুলা কি সবার করা হয়েছে? যদি না করা হয়ে থাকে এখন আসলে সলিউশন করাই দিলে তোমাদেরই পরে প্র্যাকটিস ম্যাটেরিয়াল কমে যাবে আর কি। তো তোমরা একটা কাজ করো তাহলে, নেক্সট ফ্রাইডের আগে এই ম্যাটেরিয়ালস এর এগুলা ট্রাই করো শেষ করে রাখার, এন্ড আমি ওরকম লাবিবাদের ব্যাচের যে সলিউশন ভিডিও গুলো ছিল ওগুলাও দিয়ে দেবো, তাহলে যেন কয়েকটা কোশ্চেন তোমরা নিজেরাও দেখে নিতে পারো যে কমন কতগুলি প্রবলেম তো থাকে, দেখতেই পারতেছো যে এগুলাতে ওদের প্রবলেম ছিল দেখে এগুলো ডিসকাস করা হয়েছে। তো তাহলে তোমাদেরও যদি সেম কোশ্চেন গুলোতে প্রবলেম থাকে তো তখন ওই সলিউশন দেখলেও তোমরা কভার করতে পারো, অর লাইভ ক্লাসের জন্য যদি করতে চাও ওইটাও সমস্যা নাই। ঠিক আছে আনিসা? তাহলে এই উইকে একটু বুকলেটটা ভালো মতো সলভ করে ফেলো, ইউনিট 1টা। ওকে, তো তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করে, যেহেতু আর বাকিদের এগুলো সলভ করা হয় নাই। ওকে, নেক্সট ক্লাসের আগে সবাই, নেক্সট ক্লাসকে আর কি ফ্রাইডের আগে এই ব্যাপারগুলো একটু সলভ করে রাখো। ওকে, আল্লাহ হাফেজ।